রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের জাতীয় সমাবেশ। এতে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা দলীয় নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় দুপুরে। এতে সভাপতিত্ব করছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দীর্ঘদিন পর সমাবেশ হওয়ায় উজ্জীবিত নেতাকর্মীরা তারা বলছেন, এখান থেকেই যে ধরনের নির্দেশনা দেয়া হবে তা পালন করবেন দলীয় নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিতে গতকাল রাত থেকেই জড়ো হন নেতাকর্মীরা। অবাধ, সুষ্ঠু নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার সহ ৭ দফা দাবি জানানো হবে সমাবেশ থেকে। এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি, গণহত্যার বিচার হয়নি, এখনো পর্যন্ত জুলাইয়ের সেই ঘোষণাপত্র আসেনি। উল্টা আমরা দেখছি ফ্যাসিবাদ আজকে চোখ রাঙাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে নিয়মতান্ত্রিক পন্থায় জনগণের সমর্থন নিয়ে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে জুলাই সনদ এবং ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে। সমাবেশের আরও একটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন। সেখান থেকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমাদের সাথে নাফিউল ইসলাম লিঙ্কন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতে একটু নাফিউলের কাছে জানতে চাই, সমাবেশের এখনকার পরিস্থিতি কি চলছে? সকাল থেকে কিন্তু জামাতের ঐতিহাসিক সমাবেশ ঘিরে যে লোকরাকুণ্ড হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। আমরা দেখছি যে দুপুর 2টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই সমাবেশের মূল কার্যক্রম, এবং যেখানে জাতীয় নেতৃবৃন্দ এখন বক্তব্য রাখছেন। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ জামাত এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন তারাও কিন্তু এই মঞ্চে বক্তব্য রেখেছেন। এবং এখন জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন তাদের 7 দফার বিভিন্ন দাবিগুলো নিয়ে, যেখানে প্রথমেই তুলে ধরছে আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা। তারা বলছেন যেন অন্যান্য দল যেভাবে রাজনৈতিক সুবিধা ভোগ করে থাকেন এবং নির্বাচনে যেন সুষ্ঠু পরিবেশ সবাই পেয়ে থাকে, সেই দাবিটি তারা মূলত তুলে ধরছেন। এর পাশাপাশি গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 1 বছর হয়ে গেল, সেখানে এখনো জুলাই গণঅভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড ঘটেছে, যেভাবে ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করেছে, সেই খুনিদের বিচারের জন্য তারা দাবি তুলছেন। তার আগে তারা নির্বাচনের আগে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সে মৌলিক সংস্কারের কার্যক্রম শেষ করার কথাও তারা বলছেন। এই জামাতে ইসলামের 7 দফার মধ্যে আরও রয়েছে দেশের বাইরে যে প্রায় 1 কোটি ভোটার রয়েছে, তারা যেন আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন সহ সরকারের প্রতি জোরালো দাবি জানিয়ে যাচ্ছেন। একই সাথে আগামী নির্বাচনে যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সেখানে মৌলিক সংস্কারগুলোর তড়িৎ সিদ্ধান্ত নেওয়া হয়, সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। আমরা দেখেছি জামায়াতে ইসলামের সাম্প্রতিক সময়গুলোর মধ্যে আজকের সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশ কিন্তু অতীতে জামায়াত ইসলাম করেনি। এইটি বলা যায় তাদের প্রথম সমাবেশ। এর আগে জোটগতভাবে যখন বিএনপির সঙ্গে জোটবদ্ধ ছিল, তখন সোহরাওয়ার্দী উদ্যান একটি সমাবেশ করেছিল। তাছাড়া এই সমাবেশের মাধ্যমে জামায়াত ইসলাম আগামী নির্বাচনে এবং সেই সাথে গণতান্ত্রিক আন্দোলনে যেন জামাতে ইসলামের সঙ্গে অতীতে যে ধরনের বৈষম্য কথা করা হচ্ছিল, সেই পরিস্থিতির এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে জামাতের সমাবেশের সর্বশেষ খবর। হয়তো আর 1 ঘন্টার মধ্যেই এই সমাবেশের ইতি টানবেন জামাতের নেতৃবৃন্দ। জি লিঙ্কন, ধন্যবাদ আপনাকে। আমরা একটু শাহবাগের খবর জানতে চাই। আমাদের সাথে সুলতান মাহমুদ আরিফ যুক্ত হচ্ছেন। আরিফ, শাহবাগের পরিস্থিতিটা জানতে চাচ্ছি, সমাবেশস্থলের কাছাকাছি সব মিলিয়ে পরিস্থিতিটা বলবেন। 2টা থেকে আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামের আজকের যে জাতীয় সমাবেশ সেটি শুরু হয়েছে। এখনও তাদের যে জাতীয় সমাবেশের বাংলাদেশ জামাত ইসলামের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি অন্যান্য ইসলামী দলগুলো যারা আজকের এই জামাত ইসলামের সমাবেশের সাথে একত্রতা পোষণ করেছেন, সেই ইসলামী দলগুলোর নেতৃবৃন্দও ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন এবং এখন পর্যন্ত জামাত ইসলামের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দরাও বক্তব্য দিচ্ছেন। এবং আজকের এই বক্তব্যের মধ্য দিয়ে এতক্ষণ পর্যন্ত যারা বক্তব্য রেখেছেন তাদের
বক্তব্যের মধ্য দিয়ে যে বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে, তারা ঐক্য চাচ্ছেন, ঐক্যের একটি ডাক দিয়েছেন যেন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে, যাতে করে আগামী নির্বাচনে ইসলামের একটি জয় হয় সেই ব্যাপারে তারা প্রত্যাশা প্রকাশ করেছেন। এবং তারা তাদের যে নেতাকর্মীরা রয়েছেন, যারা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে ইসলামের একটি বিজয়কে সুনিশ্চিত করার জন্য কিন্তু ইতিমধ্যে আহ্বান জানিয়েছেন। এবং নিজামে ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক দলের অন্যান্য যে ইসলামী দলের নেতৃবৃন্দ রয়েছেন, তারা যে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছেন যে আগামী দিনে যেন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকে, নির্বাচন অংশগ্রহণ করতে পারে, সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখন শাহবাগের যে মোড়টিতে, এই মোড়টিতে কিন্তু একেবারে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত আজকের জামাত ইসলামের যে জাতীয় সমাবেশ, সেই সমাবেশের নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে দিয়ে ভরপুর হয়ে গেছে। যেহেতু কিছুক্ষণের মধ্যেই জামাতের আমির দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এবং এই জন্য কিন্তু অনেক নেতৃবৃন্দ কর্মীরা চলে গেলেও অনেকে কিন্তু এখনো প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যে জামাতের আমির বক্তব্য দিলে নতুন করে তথ্য দেওয়া যাবে। দৃষ্টি। জি আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও একটু সোহরাওয়ার্দী উদ্যানে যেতে চাই। আমাদের সহকর্মী রয়েছেন রমিজ হুসাইন আছেন সেখানে। রমিজ, সোহরাওয়ার্দী উদ্যানের অবস্থা আমরা এতক্ষণ জেনে। JMG Furniture, crafting the perfect balance. দৃষ্টি, এখন কিন্তু দুপুর 2টার পরে যারা জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এর মধ্যে বক্তব্য রাখছেন। এখন ঢাকা মহানগরের এখন ঢাকার বাংলাদেশ জামাত ইসলামের একজন সহকারী সেক্রেটারি জেনারেল তিনি বক্তব্য দিচ্ছেন। এর আগে বাংলাদেশ হিন্দু মহাজোটের একজন নেতা ছিলেন এবং এনসিপির নেতারা আমরা দেখছি এর মধ্যে উপস্থিত হয়েছেন। এখানে যারা কথা বলছেন তারা মূলত সবাই যে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আগে যেই প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া এবং জুলাই যে গণহত্যার, সেই গণহত্যার বিচারে এখানে দৃশ্যমান বিচারের কথা বলা হচ্ছে। এবং পিয়ার পদ্ধতিতে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠান করার জন্য এখানে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানানো হচ্ছে। এবং প্রবাসীদের ভোট প্রদানের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যাতে সামনে যে ত্রয়োদশ নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে যাতে প্রবাসীরা ভোট দিতে পারে, সেই ধরনের প্রত্যাশার কথা এখানে বলা হচ্ছে। তো এখানে হিন্দু মহাজোটে যিনি আছেন তিনি কথা বলেছেন, তিনি বলছিলেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আসলে এখানে সমালোচনা তিনি করেছেন। তিনি বলছিলেন যে আওয়ামী লীগ সরকার আসলে তাদেরকে এক ধরনের আশার মধ্যে রেখে তাদেরকে হতাশায় নিমজ্জিত করেছেন। তো এছাড়া অন্যান্য যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন এখানে বক্তব্য দিচ্ছেন। এখন এখানে কথা বলছেন এনসিপির নেতা সার্জিস। এর আগে এখানে আমরা দেখেছি আক্তার এবং অন্যান্য যে সমস্ত নেতারা রয়েছেন এবং অন্যান্য যে সমস্ত ধর্মীয় রাজনৈতিক দলগুলো রয়েছে এবং ইসলামী যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সেই সমস্ত নেতাকর্মীরাও এখানে উপস্থিত হয়েছেন। তো মূলত সবার কণ্ঠেই মূলত একই কথা বলা হচ্ছে যে জুলাই গণহত্যার যেই বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। এখানে শহীদ আবরার ফাহাদের বাবা এসেছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরা কথা বলেছেন এবং অনেক আহত যোদ্ধারাও এখানে এসেছেন, তারা কথা বলছিলেন। তারা সবাই কিন্তু মূলত যেই কথাটা বলছেন, যেটি বিশেষ দৃষ্টি দিচ্ছেন যেটির প্রতি, সেটি হচ্ছে নির্বাচনের আগে অবশ্যই এই যে বিচার প্রক্রিয়াটা, সেই বিচার প্রক্রিয়াটাকে দৃশ্যমান করতে হবে এবং একটি সংস্কারের মধ্য দিয়েই তারপর জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। তা না হলে তারা এক ধরনের অভিযোগ করছেন এবং এক ধরনের হতাশার কথা বলছেন যে এইভাবে যদি নির্বাচন হয় যেন পর্যায়ে, তাহলে সেই ক্ষেত্রে আবার যে 15 বছর আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করেছে এবং সাধারণ মানুষের যে উপরে যে জুলুম অত্যাচার করেছে, সেই একই প্রক্রিয়াতে আবার অন্য একটি রাজনৈতিক দল আসবে, এসে আবার একইভাবে দেশের মানুষেরকে তাদের অধিকার বঞ্চিত করবে। তো তারা আসলে বলছিলেন যে অবশ্যই একটি সংস্কার প্রক্রিয়া দৃশ্যমান হতে হবে এবং সেই সংস্কারের পরেই একটি জাতীয় নির্বাচন হতে হবে। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা আসলে বলছিলেন যে তারা আমিরে জামাত যিনি ডক্টর শফিকুর রহমান তার বক্তব্যের দিকে চেয়ে আছেন। তিনি হয়তো এখানে কোনো একটি নির্দেশনা দেবেন, কারণ সামনের যে ত্রয়োদশ নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী কিভাবে কোন ধরনের ভূমিকা পালন করবে, তারা এককভাবে নির্বাচন করবে কিনা জোটবদ্ধভাবে নির্বাচন করবে এবং সেই নির্বাচন প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে, সে ধরনের কি ধরনের একটা নির্দেশনার তারা এখানে প্রত্যাশা করছেন। এবং তারা বলছিলেন যে তারা যখন এখান থেকে এসেছেন, তারা এখানে যখন তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাবেন, সেই ক্ষেত্রে
জামাত ইসলামের যে যেই প্রতীক দাড়িপাল্লা, সেই দাড়িপাল্লার পক্ষে তারা একটি জনমত গঠন করবেন এবং এখানে যে ধরনের বক্তব্য তারা শুনেছেন সেই বক্তব্য তারা অন্যান্য যারা এখানে উপস্থিত হতে পারেনি তাদের পরিবারের সদস্যদের কাছে, তাদের সমাজের মানুষের কাছে, অর্থাৎ সারা দেশের মানুষের কাছে এই বক্তব্য তারা পৌঁছে দেবেন। এই ধরনের প্রত্যাশার কথা বলছেন দর্শকের মধ্যে সার্জিস কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। জায়গা হবে না সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না। অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না। সংগ্রামী সহযোদ্ধারা, হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে। আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, গত জুলাইয়ে ওই অগাস্টের 5 তারিখে আমাদের যে স্বপ্ন ছিল, আরেক অগাস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে, খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি, ৭২-এর মুজিববাদী সংবিধানকে এক পাশে রেখে কোনোদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে, আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে, আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আমরা 1947 সালের উপনিবেশ বিরোধী যে আকাঙ্ক্ষা, ৭১-এর স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, ২৪-এর মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। সমাবেশের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সেখানে এনসিপি নেতা সার্জিস আলম বক্তব্য রাখছিলেন, আমরা এতক্ষণ সেটিও দেখছিলাম।